আমরা দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব, আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটাও তো শুরু হয়েছে নাকি? নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। কুমিল্লার পথসভায় প্রধানমন্ত্রী, এরপর যাবেন চাঁদপুরে। খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ সহ রয়েছে নানা কর্মসূচি। বিকেলে জনসভা। মধ্যপ্রাচ্য যুদ্ধে অর্থনৈতিকভাবে দুর্বল সরকার, শুধু জ্বালানি আমদানিতেই লেগেছে $4 বিলিয়ন। চট্টগ্রামে অর্থমন্ত্রী, ঘুরে দাঁড়াতে সময় লাগবে 2 বছর। এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। গণমাধ্যমে হামলা হলেও আড়ালেই থেকে যাচ্ছে অপরাধীরা। মামলায় অগ্রগতি নেই তদন্তে, বিচারহীনতায় বাড়ছে ঝুঁকি। আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রতিবাদে প্রক্টর অফিসে বিক্ষোভকারীদের তালা। হাসপাতালে কোনোভাবেই কমছে না হামের রোগী। চাপ সামলাতে হাসপাতালে হিমশিম অবস্থা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। সিলেটে আরও 2 শিশুর মৃত্যু। শরীয়তপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসককে মারধর। এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে ঢাকায়, স্বাস্থ্যের অতিরিক্ত ডিজিকে হত্যার হুমকি দিয়ে চিঠি। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার পথসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, 4 কোটি পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। এ সময় দেশ পুনর্গঠন করতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 1:30টার কিছুক্ষণ আগে কুমিল্লার পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক, জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল বলেও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী আমলে কথা বললেই গুমের শিকার হতে হতো। বর্তমানে জনগণ বিএনপি সরকারের প্রতি আস্থাশীল বলে মন্তব্য করেন তিনি। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় করা হবে। দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা, দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে, সেই জন্য কাজ করতে হবে। দেশে যাতে আইন শৃঙ্খলা সঠিক থাকে, মানুষ যাতে নারী হোক পুরুষ হোক দিনের যে কোনো সময় যাতে নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যাপারগুলোকে নিশ্চিত করতে হবে। কুমিল্লায় বক্তব্য শেষে চাঁদপুরের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ পুরো জেলায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন খাল খনন ছাড়াও চাঁদপুরে প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে? উজ্জ্বল, প্রধানমন্ত্রী কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার সেই পথসভা যেটি পরে জনসভায় রূপান্তরিত হয়েছে সেটি শেষ করে তিনি এখন শাহরাস্তি উপজেলার যে খোর্দ খাল, সেই খোর্দ খাল পারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তিনি সেখানেই আসবেন এবং এখানে কিন্তু এই যে খালটি সেই খালের পুনঃখননের কাজের উদ্বোধন করবেন আজ তিনি। তো আর কিছুক্ষণের মধ্যেই সেটির আনুষ্ঠানিকতা শুরু হবে, যদিও
নির্ধারিত সময় গড়িয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে তীব্র রোদ, সেই তীব্র রোদ উপেক্ষা করে অসংখ্য সাধারণ মানুষ, পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তারা কিন্তু সেই সকাল থেকে অপেক্ষা করছেন এই খালপাড়ে। এবং প্রধানমন্ত্রী কিন্তু বারবারই বলে আসছেন যে সরকারের যে খাল খনন কর্মসূচি, সেটি প্রায় 70% বেশি কিন্তু তিনি আসলে স্বেচ্ছাশ্রমের মধ্যে দিয়ে করতে চান, এমন বার্তা কিন্তু তিনি বারবারই দিয়েছেন। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে। তো সেই জায়গা থেকে কিন্তু অনেক সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নিতেও এসেছেন, আমরা দেখেছি। এবং এই খোর্দ খালটি মূলত তার বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে কিন্তু তার হাত ধরেই এই খালটি খনন করা হয়েছিল, যেটি চাঁদপুরের অন্যতম প্রধান নদী ডাকাতিয়া নদী লাগোয়া এই খালটি। এবং এই খালটি মূলত শুধুমাত্র সেচ সুবিধা নয়, এর পাশাপাশি এই যে 3টি উপজেলা রয়েছে, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া, এই 3 উপজেলার যে পানি নিষ্কাশনের ব্যবস্থা বা যে পানির কারণে যে ভোগান্তিগুলো হয়, সেই পানি নিষ্কাশনের অন্যতম একটি মাধ্যম হিসেবে এই খালটি মানে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু গেল কিছু বছর এইটি বিভিন্ন নাব্যতা হারিয়ে এবং বিভিন্ন ঘরবাড়ি করার কারণে এই খালটি আসলে অকেজো হয়ে যায়। এবং এই খালটি পুনঃখননের মধ্যে দিয়ে যেমন চাঁদপুরের অঞ্চলের একটি কৃষি বিপ্লব আসবে, সেখানে সরাসরি 2 থেকে 3 লাখ মানুষ কিন্তু এই খালের সুবিধা পাবেন। এর পরবর্তীতেই তিনি চাঁদপুর সদর লাগোয়া, চাঁদপুর সদরের বিশ্ব খাল, তিনি সেটি পুনঃখননের উদ্বোধন করবেন। এবং তার পরবর্তীতেই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যেটি অন্যতম বিষয়, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন চাঁদপুর অঞ্চল কেন্দ্রিক, সেটি রয়েছে বিকাল 5টায়, যার মাধ্যমে আজকের দিনের প্রধানমন্ত্রীর চাঁদপুরের কর্মসূচি শেষ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি চলমান রয়েছে। সরকারের বিভিন্ন বাহিনী রয়েছে যারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য নেতাকর্মী রয়েছে নারী পুরুষ থেকে শুরু করে নানা বয়সের মানুষের উপস্থিতি রয়েছে এইখানে। তো আর কিছুক্ষণের মধ্যেই আসলে প্রধানমন্ত্রী এসে এই আনুষ্ঠানিকভাবে পুনঃখননের কাজটি উদ্বোধন করবেন। এবং স্থানীয় জনগণ যারা রয়েছে তারা প্রধানমন্ত্রীকে পেয়ে 22 বছর পরে পেয়ে একটি উচ্ছ্বাস উদ্দীপনার পাশাপাশি তারাও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছেন, যেটি তারাও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন এমনটি মনে করছেন। উজ্জ্বল, এই ছিল খোর্দ খালপাড় থেকে সার্বিক পরিস্থিতি। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে সরকার। শুধু জ্বালানি আমদানিতেই লেগেছে $4 বিলিয়ন। এতে সরকারের ব্যয় সক্ষমতা কমেছে। সকালে আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে আরও 2 বছর। বাকিটা জানাচ্ছেন হাজারা শিউলি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাজেট থেকে জ্বালানি আমদানিতে $4 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হয়েছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। এই অবস্থায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও 2 বছর সময় লাগবে, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 50,000 কোটি টাকার বকেয়া রেখে গেছে বিগত সরকার, যার বোঝা বইতে হচ্ছে বর্তমান সরকারকে। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় প্রায় 30 থেকে 33%, বাকি 70% ব্যয় হয় জনগণের পকেট থেকে। কিন্তু দুর্নীতির কারণে সেই 30%-এরও সুফল পান না রোগীরা। আপনারা সবাই নিশ্চয় খুব চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আশারবাণী শোনালেন অর্থমন্ত্রী। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়ে তিনি জানান, দরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি হাসপাতালগুলোর সাথে ব্যবস্থাপনায় যাবে সরকার। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো সেবা দিলেও বিল দেবে সরকার। তবে বরাদ্দ বাড়ালেও অতীতের মতো যেন নয়-ছয় না হয় এবং সাধারণ মানুষ যেন এর সুফল পায়, সেটি নিশ্চিতের নির্দেশনা দেন অর্থমন্ত্রী। এইবার আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমরা এমনকি উপর স্তরের যে টার্সিয়ারি আরও উপরের যে ট্রিটমেন্টগুলো দরকার
সেইগুলোর জন্য আমরা প্রাইভেট সেক্টরের জন্য একটা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান ধরে রাখার নির্দেশনা দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মেডিকেলে ভর্তিতে কোনো তদবির চলবে না। অতীতের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খুব দ্রুত মা ও শিশু মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণ শেষেরও নির্দেশ দেন মন্ত্রী। এই প্রতিষ্ঠানগুলো নষ্ট হয় বাংলাদেশে একমাত্র রাজনৈতিক হস্তক্ষেপের মাত্র। যে আমার কাছে কত তদবির যে আসে এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য, আমি সবাইকে তো একটা উত্তর, আমি কারোর জন্য তদবির করতে রাজি নাই। আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার মেয়ে অথবা ছেলে যদি কোয়ালিফাই করে, তাহলে তারা এডমিশন হবে। অনুষ্ঠানে মা ও শিশু হাসপাতালকে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সরকারিভাবে জায়গা বরাদ্দ, কলেজের আসন সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালের জন্য একটি MRI মেশিন দিতে অর্থমন্ত্রীর কাছে আবেদন করে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাজারার শিউলি, এখন চট্টগ্রাম। আওয়ামী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে কুক্ষিগত করে রেখেছিল, যে কারণে এই খাতের সংকট থেকে এখনও বের হওয়া সম্ভব হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সংকট উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর কথা জানান তিনি। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। প্রতিষ্ঠান দাম নির্ধারণ করে দেয়, সেটা তো আমরা দেখেছি কিভাবে বিদ্যুৎ খাতকে কয়েকজনের বা গোষ্ঠীতন্ত্রের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। একই কায়দায় আমরা এলপিজির ক্ষেত্রে দেখেছি, এবং এর থেকে যে আমরা বেরিয়ে এসেছি এ কথা দাবি করা যাবে না, কিন্তু আমরা সব সময় এই অলিগার্কি থেকে বেরিয়ে যেতে চাই। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, ফারাক্কা চুক্তির মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টি নির্ভর করবে। দেশের স্বার্থ নষ্ট করে কোনো চুক্তি করা হবে না বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই না, তারা দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার একটা পায়তারা চালাচ্ছে। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে, একথা বিশ্বাস করি। সেই আহ্বান আমরা তাদের কাছে যাব। উজ্জ্বল, কোনোভাবেই কমছে না হামের প্রকোপ, এবং আমরা দেখেছি ইতিমধ্যেই হামের শুধু আক্রান্ত শিশুরাই না, বয়স্করাও কিন্তু আক্রান্ত হচ্ছেন, এবং সরকার নানা নির্দেশনা দিচ্ছে কিভাবে কি করতে হবে। বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত আছেন হাসানুল মাহমুদ, বগুড়া থেকে রাজীব সেলিম। শুরুতেই ঢাকার চিত্র জানবো। হাসান, জানাবেন হাসপাতালে ভর্তি যারা রোগী রয়েছেন তাদের নিয়ে চিকিৎসকরা এখন কি পরামর্শ দিচ্ছেন, কি বলছেন? আমরা সকাল থেকে আসলে সবগুলো হাসপাতালে দেখছি যে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, এবং প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে কিছুটা স্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে, অর্থাৎ প্রতিদিনে যেভাবে আসছে 120 থেকে 130 জন রোগী ভর্তি হচ্ছে, সেটাই কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় ডিএনসিসি হাসপাতালে কিন্তু নতুন করে ভর্তি হয়েছে 119 জন রোগী, এবং 112 জন রোগী যদিও ইতিমধ্যে সুস্থ হয়ে এই সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অর্থাৎ যারা ভর্তি রোগী তাদের ব্যাপারে চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে যেসব উপসর্গ দেখা দিচ্ছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, একই সঙ্গে ডায়রিয়া এবং বমির যেসব উপসর্গ দেখা দিচ্ছে, এগুলো দেখা দিলে আসলে তারা যেটি বলছেন যে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাই তারা বলছেন। একই সাথে যখন 3 দিন বা 4 দিন পরে যে র্যাশ দেখা দিচ্ছে, এই সময়টাতে আসলে দ্রুত চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা, যাতে করে এই রোগটা আসলে দ্রুত অন্যদের মধ্যে ট্রান্সমিট না হয়, সে ব্যাপারে কিন্তু তারা সেই পরামর্শটা দিচ্ছেন। একই সাথে তারা যেটি বলছেন যে যেখানে আসছেন, অর্থাৎ
অর্থাৎ ঢাকার বাইরে অধিকাংশ রোগী কিন্তু ঢাকাতে রেফার করছেন। ফলে তাদের এই যে একটা সময় 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা যারা জার্নি করছেন, এই সময়টাই কিন্তু রোগীর যে কন্ডিশন সেটি কিন্তু অধিকাংশ সময় খারাপ হয়ে যাচ্ছে। একই সাথে ঢাকার ভিতরে হাসপাতালগুলোতে যেহেতু শয্যার সংখ্যা কিছুটা সংকট রয়েছে, ফলে তারা ঢাকার ভিতরে এসে বিভিন্ন হাসপাতাল ঘুরতে ঘুরতে কিন্তু রোগীদের যে অবস্থা সেটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ফলে তারা যেটি বলছেন যে উপজেলা পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকার ভিতরে যেন কোনো রোগীকে একদম ক্রিটিক্যাল অবস্থায় না আসা পর্যন্ত রেফার না করা হয়। তবে সেটি আসলে মানা হচ্ছে না, সেক্ষেত্রে রোগীদের অবস্থা কিন্তু কিছুটা জটিলতা দেখা দিচ্ছে। একই সাথে শিশুদের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলে এবং টিকা যদি সময় মতো নেওয়া যায় তাহলে আসলে এই রোগের প্রকোপ কিছুটা কমানো সম্ভব হবে। তবে যেহেতু গণটিকা কার্যক্রম শুরু হয়েছে, প্রায় 1.5 মাস হতে চললো, সেটির আসলে সফলতা নির্ভর করছে যে এটি অন্তত আরও 1 মাস সময় লাগতে পারে, যে টিকার কার্যক্রম যেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটির ফলাফল পেতে অন্তত 1 মাস সময় লাগতে পারে। যেহেতু এর শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং সারা দেশে যে হার্ড ইমিউনিটি তৈরি হতে অন্তত 1 মাস সময় লাগতে পারে বিশেষজ্ঞরা বলছেন। তবে এখন পর্যন্ত যেটি চিকিৎসকরা বলছেন যে এই রোগের প্রকোপ কিছুটা কমাতে গেলে টিকার আসলে কার্যকারিতার কোনো বিকল্প নেই, এবং সেক্ষেত্রে সারা দেশে যে ভ্যাকসিন কার্যক্রমটি চলছে সেক্ষেত্রে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের যে হিসেব সেই অনুযায়ী কিন্তু তারা 1,80,00,000 শিশুকে, যারা 6 মাস থেকে 5 বছর বয়সী, সেই সব শিশুকে কিন্তু টিকার আওতায় আনবার কথা বলছিলেন। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে 95 থেকে 97% শিশুকে কিন্তু ইতিমধ্যে টিকার আওতায় আনতে পেরেছেন। যদিও ইউনিসেফ যেটি বলছে যে এই সংখ্যা কিছুটা আরও বাড়বে, যে সরকারের লক্ষ্যমাত্রা 1,80,00,000, সেটির আরও অন্তত 20 থেকে 25% শিশুকে আরও নতুন করে এই টিকার আওতায় আনতে হবে বলে ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি। রাজধানীর খবর শুনছিলাম, এবার একটু বগুড়ায় যেতে চাই, সেখানে রয়েছেন রাজীব সেলিম। রাজীব, আপনার কাছে জানতে চাই টিকার কার্যক্রম নিয়ে একটু বিস্তারিত জানাবেন, এবং একই সাথে জানতে চাই জেলায় হামের প্রকোপ আসলে কেমন দেখছেন। বগুড়ায় সপ্তাহখানিক আগ পর্যন্ত হামের খুব বেশি প্রকোপ দেখা যায়নি, এবং এই এক সপ্তাহে প্রায় 100 জনের বেশি রোগী এই হাসপাতালে, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যারা হামের উপসর্গ নিয়ে এসেছিলেন। এ পর্যন্ত সব মিলিয়ে চিকিৎসা নিয়েছেন 392 জন রোগী, যার মধ্যে 100 জন রোগী এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন। সুতরাং চিকিৎসকরাও বলছেন যে এক সপ্তাহে হামের প্রকোপ অনেকটাই বেড়েছে। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত, অর্থাৎ 1.5 মাসে হামের প্রকোপ এই দফায় বাড়ার পর থেকে 1.5 মাসে এখন পর্যন্ত সব মিলিয়ে 14 জন রোগীর মৃত্যু হয়েছে, যারা হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। এই 14 জন রোগীর মধ্যে 1 জন হাম শনাক্ত হয়েছে, আর বাকি 13 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা নিতে এসে এখানে মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকরা বলছেন যে হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে, আর এই হাসপাতালটিতে হামের উপসর্গের যারা আসছেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ ইউনিট প্রস্তুত করা হয়েছে, এবং সেই ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই ইউনিট 10 শয্যায় শুরু হয়, এবং হামের প্রকোপ বাড়ার পর থেকে সেই শয্যা বাড়াতে এখন সব মিলিয়ে 50 শয্যা বিশিষ্ট একটি বিশেষ ওয়ার্ড রয়েছে এই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন যে হামের প্রকোপ আরও বাড়লে সেই শয্যা সংখ্যা আরও বাড়ানো যাবে, সেই জায়গা রয়েছে এবং বাড়ানো হবে। তবে হামের চিকিৎসা নিশ্চিত করতে যদি আরও বৃদ্ধি করা হয় সেটি বৃদ্ধি করা হবে। চিকিৎসকরা বলছেন যে শিশু এবং বয়স্ক সব ধরনের বয়সের মানুষেরই আসলে হাম হতে পারে। হাম যেহেতু সংক্রমণ একটি ব্যাধি, সে কারণে উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আসতে বলছেন, সেই সাথে শিশুদেরকে বিশেষ যত্ন নিতে বলছেন চিকিৎসকরা। আর বগুড়ার টিকাদানের কর্মসূচি নিয়ে আপনি জানতে চাচ্ছিলেন। বগুড়ায় গেল 20 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান এসে হামের টিকার উদ্বোধন করেন, এবং তখন থেকেই টিকাদান কর্মসূচি চলছে। বগুড়ার 12টি উপজেলায় সব মিলিয়ে 10 লাখ টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং সেই লক্ষ্য
লক্ষ্যমাত্রা অনুযায়ী এখন পর্যন্ত টিকা কার্যক্রম চলছে। আর বগুড়ার 12টি যে উপজেলা হাসপাতাল রয়েছে এই হাসপাতালগুলোতে এই হামের টিকা দেওয়ার কোনো হামের চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই হাসপাতালগুলোতে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে হামের উপসর্গ নিয়ে রোগীরা আসছেন তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এই হাসপাতালের যে বিশেষ ওয়ার্ড এই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছে। 24 ঘন্টা সেখানে রোগীদেরকে তিনি দেখভাল করছেন। এই ছিল আমার কাছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সব শেষ খবর। হাম পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এবার গণমাধ্যমের খবর জানাতে চাই। দেশে গণমাধ্যমের উপর হামলার তীব্রতা বাড়ছে। 2-1টি ঘটনার মামলা হলেও তদন্তে অগ্রগতি নেই, আড়ালেই থেকে যাচ্ছে হামলাকারীরা। আইনজীবী এবং মানবাধিকার কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন গণমাধ্যমে হামলার বিচার না হলে তথ্য বাধাগ্রস্ত হবে এবং একই সাথে বলছেন তারা নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে সংবাদ মাধ্যম কর্মী যারা রয়েছেন তারা। এটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে জাহিদ হাসানের, চলুন দেখে আসে। 2025 সালের 18 ডিসেম্বর রাতে হঠাৎ করেই একদল উত্তেজিত দুর্বৃত্ত রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা চালায়। ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে দেশের 2 অন্যতম শীর্ষ পত্রিকার কার্যালয়, মালামাল লুট করে আগুন ধরিয়ে দেয়া হয়। ডেইলি স্টারের ছাদে আটকা পড়েন প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী। সেদিন কোনো রকম প্রাণে বেঁচে যান তারা। এ ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয়ে 400 ব্যক্তির নামে মামলা করা হয়। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ঘটনার 6 মাস ধরে চলছে তদন্ত। 2টি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি প্রায় 25 কোটি টাকা। 24 সালের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দেশের কয়েকটি বেসরকারি টেলিভিশনে ব্যাপক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদভিত্তিক চ্যানেল সময় টিভি, 71, ডিবিসি, এটিএন নিউজের কার্যালয়ে একযোগে হামলা হয়। এর মধ্যে 71 টেলিভিশনে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয়। কারওয়ান বাজারে এটিএন নিউজে হামলা চালিয়ে সব ধরনের জিনিসপত্র লুটপাট করা হয়। সেদিন এসব প্রতিষ্ঠান থেকে শত শত কর্মীরা কোনোভাবে পালিয়ে বাঁচেন। অনেকের রয়েছে বিভীষিকাময় স্মৃতি। তবে এত বড় হামলা, অগ্নিসংযোগের পরও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি ঘটনার তদন্ত। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে তখনকার 71 টিভির সাংবাদিক পারভেজ রেজা বলেন, গণমাধ্যমের উপর ক্ষোভের বহিঃপ্রকাশ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হতে পারে না। সরকার এসব বিষয়ে পদক্ষেপ না নিলে গণমাধ্যমের উপর হামলা বন্ধ হবে না বলে মত দেন তিনি। আজকে যদি 2 মাত্রার একটা হামলা হয় তাহলে এটা পরবর্তীতে প্রতিপক্ষ যখন হামলা করে তখন সে এটা 4 মাত্রা 5 মাত্রায় করে। হামলা পরে পরবর্তীতে বলি যে এটার বিচার হবে, এটা যথাযথ তদন্ত হবে, এটা ঠিক হয়নি। এগুলোর কখনো কোনো বিচার বা শেষ পর্যন্ত দায়ী যারা আছে, নেপথ্যে যারা আছে, এটি আসলে খুঁজে বের করা হয় না বা খুঁজে বের করার সদিচ্ছা যারা ক্ষমতায় থাকে তাদের থাকে না। স্বাধীনতার পর এত ব্যাপক আকারে হামলা কখনোই হয়নি উল্লেখ করে দেশের 2 সিনিয়র আইনজীবী বলেন, গণমাধ্যমের ওপর সবসময় আঘাত আসলেও কয়েক বছর ধরে হামলা সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছে। এতে অবাধ তথ্য প্রবাহের সুযোগ বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন তারা। এই যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের ক্ষেত্রে কিন্তু গণমাধ্যম একত্রিতভাবে দাঁড়াতে পারেনি, কারণ ওই আক্রমণকে একটা গণমাধ্যমের একটা অংশকে আবার উল্লাস করতে দেখেছি আমরা। তো এই জায়গায় মূল কথা হলো যে গণমাধ্যমের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, গণমাধ্যমে যারা কাজ করেন তাদের ঐক্য দরকার আছে। সংবাদপত্র এবং সাংবাদিকদের উপরে এই আক্রমণের ব্যাপারটি যথাযথভাবে অ্যাড্রেস করা না হয় তাহলে যে আশঙ্কাটা তৈরি হবে সেটি হলো স্বাধীন মত প্রকাশ এবং সমাজে অবাধ তথ্য প্রবাহের বিষয়টি সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 2013 সালে একবার আমার দেশ পত্রিকার কার্যালয়ে হামলা করা হয়। এছাড়া বন্ধ করা হয় চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি। দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম এই ডেইলি স্টারে প্রায় 6 মাস আগে ভয়াবহ হামলা করা হয়। সেই হামলায় অনেক গণমাধ্যম কর্মী কোনো রকম প্রাণ নিয়ে বেঁচে যান। এই পুরো ভবনটিতে লুটপাট চালানো হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার 6 মাস অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত মামলার তদন্ত কাজ শেষ হয়নি। কারা সেদিন এই হামলার সাথে জড়িত ছিল, কারাই হামলার নেতৃত্ব দিয়েছিল, সে বিষয় এখনও চিহ্নিত করা হয়নি। দেশের গণমাধ্যমের উপরে হামলার
তীব্রতা দিন দিন বেড়েই চলছে। আর এই হামলা মামলার মধ্য দিয়েই গণমাধ্যমের কাজ করে যেতে হচ্ছে। তবে দিন দিন গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার ঝুঁকি যেরকম বাড়ছে, তেমনি বাড়ছে গণমাধ্যমের প্রতিষ্ঠানের উপরে হামলার মাত্রাও। জাহিদ হাসান, এখন ঢাকা। দেশের চলচ্চিত্র শিল্পের মতো শক্তিশালী মাধ্যমকে এগিয়ে নিতে রাষ্ট্র ভূমিকা রাখেনি। তবে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী কক্ষিগত থাকা এসব সুবিধা নিয়ে সরকার কাজ করছে, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে আগারগাঁয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনে 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। আমাদের এই 56,000 বর্গমাইলের এই কাঠামোতেই যে লক্ষ্যগুলিকে আমরা নির্ধারণ করার কথা রাষ্ট্র সরকার আমরা বারবার বলি বা বলে আসছি, সেটাকে কার্যকরী করার জন্য চলচ্চিত্র যে একটা অনেক বড় একটা শক্তিশালী মাধ্যম, এবং এখানে যে দয়া করে আপনাদের মতো মানুষজন যে যুক্ত হয়েছেন বিত্তবান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে, এতে যে রাষ্ট্রের ধন্য হয়ে যাওয়া উচিত এবং যতটুকু সামান্য সম্ভব ততটুকু তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত, এই বোধ এখনো রাষ্ট্রের মধ্যে আমরা তৈরি করতে পারিনি। একথা আমি নির্দ্বিধায় স্বীকার করছি। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, একটু পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। 48 ঘন্টার আলটিমেটাম শেষ হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রতিবাদে উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন বিশ্ববিদ্যালয় প্রক্টরের রুমে তালা ঝুলিয়ে দিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি আলটিমেটাম শেষ হওয়ার পর শিক্ষার্থীরা কিন্তু আবার ফুঁসে উঠেছেন, কেন বিলম্বিত হচ্ছে গ্রেপ্তার। সে কারণে কিন্তু তারা প্রক্টরের অফিসের তালা ভেঙে তারা নতুন তালা লাগিয়ে দিয়েছেন। এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখন উপাচার্যের বাসভবনের সামনে, এখানেই কিন্তু শিক্ষার্থীরা গতকাল মধ্যরাত থেকে বিক্ষোভ করেছে, বিভিন্ন স্লোগান দিয়েছে তারা দ্রুত গ্রেফতারের দাবিতে, এবং প্রক্টরের পদত্যাগ এবং টোটাল প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে কিন্তু তারা এখানে সোচ্চার রয়েছেন। এবং এই জায়গাটিতেই কিন্তু তারা আন্দোলন করেছেন এবং তারা আবারও কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা বলছেন এই 24 ঘন্টার মধ্যে যদি দোষীকে গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা যায়, তাহলে তারা প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ উপাচার্যের পদত্যাগও দাবি করবেন, এমন কথাই কিন্তু তারা বলছেন। কিছুক্ষণ পর ঠিক এই বিসির বাসভবনের সামনেই কিন্তু একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তারা জাকসুর পক্ষ থেকে মূলত জাকসুর প্রতিনিধি দল মূলত এই বিসি বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করবেন এবং তারা এখানে বিভিন্ন দাবি দেওয়া জানাবেন, কোন রকম কালক্ষেপণ ছাড়াই যাতে অপরাধীকে আইনের আওতায় আনা হয়, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার বিষয়গুলো সেগুলো যাতে পূরণ করা হয়। কিন্তু আমরা অপরদিকে আমরা প্রক্টরের সাথে কথা বলেছি। প্রক্টর কিছুক্ষণ আগেই আমাদেরকে বলেছেন, জানিয়েছেন যে তারা আসলে তাদের পক্ষ থেকে কোনো রকমের ঘাটতি নেই, তার আন্তরিকতার কোনো অভাব নেই। তারা চেষ্টা করছেন যে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে সেটির অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার। সেই জন্য শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটিকে প্রক্টরের পক্ষ থেকে কিন্তু এক ধরনের বাড়াবাড়ি বলা হচ্ছে। তারা বলছে যে ঘটনাটি ঘটেছে সেটির আমরাও নিন্দা জানাই প্রশাসনের পক্ষ থেকে, এবং দোষীকে আইনের আওতায় এনে কিন্তু বিচার নিশ্চিত করব। তারা শিক্ষার্থী এবং আন্দোলনকারী যারা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধৈর্য ধরার কথা বলা হয়েছে, এবং তারা অনতিবিলম্বে দোষীকে গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, এমন কথাই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের বিরুদ্ধে দায়িত্বরত এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল জুড়ে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার রাতে শরীয়তপুর সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। এর আগে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাস খান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী বুকে ব্যথা নিয়ে রাত 10টার দিকে হাসপাতালে ভর্তি হন। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। রাত 12:30টার দিকে তার মৃত্যু হয়। এরপর চিকিৎসক রোগী দেখতে দেরি করেছেন এমন অভিযোগ তুলে জরুরি বিভাগে ভাঙচুর চালান ক্ষুব্ধ স্বজনরা। পরে 20 থেকে 25 জনের একটি দল চিকিৎসক নাসির ইসলামকে মারধর করতে করতে জরুরি বিভাগের কক্ষ থেকে বাইরে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। আহত চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। এই ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে।
বক্স অফ লইতে নি দেন শিডিউল ফ্লাইটগুলো হজের ডেডিকেটেড ফ্লাইটের নামে পরিচালনা করে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব এবং একই সাথে আরও জানা যায় অভিযোগ করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। সংগঠনটির দাবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ কয়েকটি এয়ারলাইন্স হজ যাত্রীদের কাছ থেকে প্রায় ৫৪,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিচ্ছে। শনিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৬ সালের হজ কার্যক্রমের সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে হাব মহাসচিব ফরিদ আহমেদ বলেন, হজ যাত্রীরা যেহেতু ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত, তাই এয়ারলাইন্সগুলো নিজেদের মতো কাজ করে ভাড়া নির্ধারণের সুযোগ নেয়। হজের মূল আনুষ্ঠানিকতা মাত্র ৫ দিনের হলেও ফ্লাইট শিডিউলের কারণে অনেক যাত্রীকে অতিরিক্ত প্রায় ৪০ দিন সৌদি আরবে অবস্থান করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সময় কমাতে পারলে যাত্রীদের অর্থ ও সময় দুটাই সাশ্রয় হতো। এ সময় হাব সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার বলেন, হজ প্যাকেজের মূল্য বেড়ে যাওয়ার কারণে অন্যতম কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। তাই হাজিদের কাছ থেকে অতিরিক্ত ৫০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানি ন্যায্য হিস্সা দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ নিয়ে আলোচনাতে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা কি বলছেন এবং কর্মীদের প্রতিক্রিয়া কি? রাত্রি 11 দলীয় জোটের যে আয়োজনে আজকে বিভাগীয় সমাবেশ, সেটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে এবং এ পর্যন্ত এখানে যারা নেতৃবৃন্দ আছেন শীর্ষস্থানীয় 11 দলীয়, তাদের কিন্তু বক্তব্য এখনো শুরু হয়নি আনুষ্ঠানিকভাবে। কিছুক্ষণ পরে তারা এই মঞ্চে কিন্তু বক্তব্য দেবেন। তবে সার্বিক বিষয় নিয়ে এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং এখানে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করবেন এবং তারা বক্তব্য দিবেন সেটি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্সা যে দাবি, সেটি আসলে এই বিষয়গুলো নিয়ে তারা এখানে আলোকপাত করবেন। আসলে সকাল থেকে এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা কিন্তু দলে দলে তারা ব্যানার ফেস্টুন নিয়ে এই সমাবেশে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে নেতার মুখ থেকে যে বক্তব্য সেটি শোনার জন্যই কিন্তু ওদের আগ্রহে কিন্তু এখানে আসছেন। এই আয়োজনে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমান এমপি। ইতিমধ্যে তিনি কিন্তু রাজশাহীতে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি তার যে সভা মঞ্চ সেখানে উপস্থিত হবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে এনসিপির যেসব নেতাকর্মী আছেন, নাহিদ ইসলাম সহ বিভিন্ন বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতাকর্মী সহ বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি সহ অন্যান্য যেসব শরিক পার্টি আছেন এবং শরিক দল যেগুলো আছেন, সবার কিন্তু শীর্ষ নেতৃবৃন্দই কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত থাকার কথা আছে। তারা আসলে এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের চাওয়া পদ্মার পানির ন্যায্য হিস্সা, সেই দাবিগুলো নিয়ে কিন্তু কথা বলবেন। পাশাপাশি গণভোটের রায় নিয়ে দীর্ঘ যে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে এখানে তারা কিন্তু আলোকপাত করবেন এবং আগামীতে আসলে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে এবং সামনের যে দিনগুলো আছে সেগুলোতে আসলে এই 11 দলীয় জোটের কার্যক্রম কি হবে সেগুলো কিন্তু তারা আলোকপাত করবেন বলে কিন্তু এখানে জানানো হয়েছে। তবে সার্বিক বিষয় নিয়ে এখানে বলতে গেলে কিছুক্ষণ পরেই যখন আনুষ্ঠানিকভাবে এখানে প্রধান অতিথি তার বক্তব্য প্রদান করবেন, তার মাধ্যমেই এই অঞ্চলে মানুষের যে দুর্ভোগ চাওয়া পাওয়া সেই জিনিসগুলো উঠে আসবে বলেও কিন্তু এই অঞ্চলের মানুষের প্রত্যাশা। রাত্রি রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে এই ছিল আমার কাছে 11 দলীয় জোটের সবশেষ খবরাখবর। 11 দলীয় বিভাগের সমাবেশের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান। বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নতুন করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলার ভাইরাস। শেষ পর্যন্ত
এই মরণ ব্যাধিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৫ জনের, আর আক্রান্ত হয়েছে ২৪৬ জন। প্রতিবেশী রাষ্ট্র উগান্ডাতেও শনাক্ত হয়েছে ইবোলা রোগী, ছড়িয়ে পড়তে পারে সুদানেও। আরও জানাচ্ছেন পেনুকা সুলতানা। প্রাণঘাতী ভাইরাস ইবোলা এ পর্যন্ত ১৬ বার এর প্রাদুর্ভাব দেখা দেয় মধ্য ও পশ্চিম আফ্রিকায়। এই রোগে আক্রান্তদের মাঝে মৃত্যুর হার প্রায় ৫০ থেকে ৯০% পর্যন্ত। সবশেষ গেল ডিসেম্বরে কঙ্গোতে এই ভাইরাস নিয়ন্ত্রণে এলেও আবার ৫ মাস পর কঙ্গোতে নতুন করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মরণ ব্যাধিতে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। শুধু তাই নয়, প্রায় ২৫০ জনের মধ্যে এ রোগের উপসর্গ পাওয়া গেছে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র উগান্ডায় ইবোলায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে পরিস্থিতি এখনই সামাল দিতে না পারলে পাশের দেশ সুদানেও তা ছড়িয়ে পড়বে বলে শঙ্কা স্বাস্থ্য কর্মকর্তাদের। ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। ১৯৭৬ সালে এই কঙ্গোতেই ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। ধারণা করা হয় বাদুড় থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এর ফলে শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যায়। ইবোলা ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাংসপেশিতে ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা এবং গলা ব্যথা। অবশ্য এই রোগের সুনির্দিষ্ট কোনো প্রতিকার না থাকলেও আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিসিবির সাবেক পরিচালকরা। এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান জানান, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর এবং খালেদ মাসুদ পাইলট সহ মোট ১২ জন সাবেক পরিচালক এই রিট করেন। সবশেষ করা এই রিট নিয়ে শুনানির অপেক্ষায় আছেন তারা। এর আগে অ্যাডহক কমিটি গঠনকে বেআইনি ঘোষণা চেয়ে রিট আবেদন করা হয়, তবে সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ নিজস্ব আইন অনুযায়ী বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেয়। আগামী জুন মাসে অ্যাডহক কমিটির অধীনে বিসিবিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।